আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পাস, প্রশ্নোত্তর পর্বে দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ। সিলেট ছাড়া 10 শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যানজটে ঘণ্টাখানেক পরও কেন্দ্রে প্রবেশের সুবিধা। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় এমপি ব্যারিস্টার সুমনের জিডি, হত্যার হুমকি এলেও দেশ থেকে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরে রোহিত শর্মা ও বিরাট কোহলি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। চরম নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে থানায় জিডি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তাকে হত্যার উদ্দেশ্যে 4-5 জনের একটি শক্তিশালী দল 3 দিন থেকে মাঠে নামার খবর পুলিশ তাকে জানিয়েছে বলে দাবি করেন তিনি। ব্যারিস্টার সুমন বলেছেন, যতই হত্যার হুমকি আসুক তিনি দেশ ছাড়বেন না, তার কাজকর্ম বন্ধ করবেন না। এনামুল কবির উপমের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন জানান, চুনারুঘাট থানার ওসি তাকে ফোন করে জানিয়েছেন 3 দিন আগে তাকে হত্যার টার্গেট নিয়ে একটি শক্তিশালী মহল 4-5 জনের একটি টিম মাঠে নামিয়েছে। ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? কারণ আমার মেরে ফেললো, আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করব না। আর এইসব আগে নেতারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়। আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করেছে থানা। জানিয়েছেন যে ওনাকে কেউ বা কারা হুমকি দিচ্ছে, তাকে হত্যার হুমকি দিচ্ছে। যেহেতু উনি সংসদ এলাকায় থাকেন, তো বাংলাদেশ তো ছোট জায়গা, বিভিন্ন রকম হুমকি তারা লোকজনের দিকে আসতে পারে। আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে এটাকে আমলে এনে আমরা একটা জিডি নিয়েছি এবং ওনাকে আশ্বস্ত করেছি যে যে কোনো ধরনের সিকিউরিটি ওনাকে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে কল করা অজ্ঞাত ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে থানা পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। এরপর 2024-25 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ হয়। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে 2025 সনের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি, নির্দিষ্টকরণ বিল 2024, এই মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করতে আগামী মাস থেকে কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি। মোবাইল সেবাদাতা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে একথা জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, কল ড্রপ কিংবা মোবাইল ইন্টারনেটের ধীর গতিতে কোনো অজুহাতই শোনা হবে না। অক্টোবরের মধ্যেই 5G চালু করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশে মোবাইল সিম কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় 19.5 কোটি, ইন্টারনেট ব্যবহারকারী 13 কোটির বেশি। এর মধ্যে 12 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন মোবাইলে। তবে কল ড্রপ আর ধীর গতির ইন্টারনেট নিয়ে গ্রাহকদের আছে বিস্তর অভিযোগ। যদি এরকম সমস্যা হয় স্পেসিফিকভাবে গ্রাহক সংখ্যার বিবেচনায় বিশ্বের অন্যতম বড় বাজার হলেও লাভ লোকসান আর কাঠামোগত সুযোগ সুবিধার অভাবের কথা জানান টেলিকম অপারেটররা। জাস্ট জুনের মাসে আবারও নতুন করে ট্যাক্স পেয়েছি, 5% ট্যাক্স ইনক্রিজ হয়েছে, সিম ট্যাক্স 50% বেড়েছে মাননীয় মন্ত্রী। আমরা এই বছর যে পাবলিকেশন দিয়েছিলাম Q1 এর, আমাদের গ্রোথ 5%, কিন্তু তার থেকে বেশি ট্যাক্স আমরা কমিট করতে হচ্ছে এই বছরের জন্য। শহর অঞ্চলে আমরা যে ধরনের হ্যান্ডসেটগুলো ব্যবহার করি এবং গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যে ধরনের হ্যান্ডসেটগুলো ব্যবহার করা হয়, এটার মধ্যে কিন্তু একটা ফারাক আছে। 65,000 টাকা বা 60,000 টাকার একটা হ্যান্ডসেট যেভাবে সিগন্যাল রিসিভ করে রিপ্রোডিউস করে আপনাকে সার্ভিস দিবে, স্যার আমি আমারও একটা কাউন্টার এক্সপ্লেনেশন আছে, রাইট স্যার, লেটেস্ট সেট ইউজ করি, কিন্তু আমার পার্সোনাল কিন্তু এক্সপেরিয়েন্স বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয়। বিটিআরসির অন সাইট টেস্টে দুর্বল নেটওয়ার্কের চিত্র ফুটে উঠেছে উল্লেখ করে অসন্তোষ জানান প্রতিমন্ত্রী। বলেন, দোষ চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কল ড্রপ রেট আপনারা কাগজে কলমে যাই দেন, আমাদের গ্রাহকদের সন্তুষ্টির উপরে নজর দেব এবং আমরা আশা করব যে আজকে আমাদের ড্রাইভ টেস্টের যে ফলাফল এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। কেন কল ড্রপটা হচ্ছে, কেন ইন্টারনেটের গতিটা কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি অনুযায়ী পাচ্ছি না, এবং কিভাবে আমরা আসলে কল ড্রপটা কমিয়ে আমরা আসলে কোয়ালিটি অফ সার্ভিস আমরা নিশ্চিত করতে পারি। আমরা আজকে 4টা মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই এবং টার্গেট এবং নির্দেশ দিতে চাই যেন অক্টোবরের 30 তারিখের মধ্যে 5G তারা ওখানে আসলে নিশ্চিত করতে পারে। প্রতিমন্ত্রী জানান, এখন থেকে আর্থিক অডিটের পাশাপাশি নিয়মিত কারিগরি অডিট হবে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্তকে সময় মতো অ্যান্টিভেনম দেওয়া গেলে 80% আক্রান্ত সুস্থ হয় বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার এম.এ. ফয়েজ বলেছেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ওয়ান হেলথ অ্যাপ্রোচ কাজে লাগিয়ে সাপের কামড়ে আক্রান্তদের সময় মতো হাসপাতালে আনাতে আরও প্রচারণা প্রয়োজন। জান্নাতুল বাক্কা কেকার রিপোর্ট। সম্প্রতি রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের কামড়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ বেড়েছে। নানান বিভ্রান্তির কারণে ছড়িয়েছে আতঙ্ক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 9 বছরে 235 জন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা চিকিৎসক বলছেন, সাপের কামড়ে আক্রান্তের শরীরে দ্রুত রক্ত জমাট বেঁধে যায়, ফুসফুসের ওপর প্রভাব পড়ে। আমরা দেখেছি ট্রেনটা একটু বেশি, তার মানে আক্রান্ত সংখ্যা হয়তো বাড়ছে আর কি। এটা হয়তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেটা। এভারেজ যেটা ডিলে করে হসপিটাল, বাইরে থেকে হসপিটালে প্রায় 8 ঘন্টা আর কি। হ্যাঁ, অনেক দেরি করে আসে। বেসিক্যালি আমরা বলেছি 67% কিন্তু রোজার কাছে যায় এখনও মানুষ। আমি দেখেছি রাজশাহী মেডিকেল হাসপাতাল যেটা। এখন বিচিত্র যে যারা দেরি করে আসে তারা খারাপ বেশি হচ্ছে, তাদেরকে ডায়ালাইসিস লাগছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে, ডায়ালাইসিস লাগছে, মাল্টিঅর্গান ফেল হয়ে যাচ্ছে, তাদের মর্টালিটি বেশি আর কি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সাপের কামড়ে আক্রান্তদের 67% বিজ্ঞানসম্মত চিকিৎসা নেন না। বিপুল সংখ্যক মানুষ যায় ওঝার কাছে। ওই অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত রোগীরা দেরি করে হাসপাতালে যান। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই আক্রান্তের ফুসফুস ও কিডনি অকেজো হয়ে যায়। নতুনভাবে আবির্ভূত চন্দ্রবোরা সর্বদংশন আমাদের স্বাস্থ্য সেক্টরের জন্য একটা সুযোগ এনে দিয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা, ওয়ান হেলথ অ্যাপ্রোচ কিংবা চিকিৎসা বিভিন্ন কম্পিটেন্সির দক্ষতা উন্নয়ন
যার মধ্যে সাধারণ কমিউনিটি সম্পৃক্ততা থেকে শুরু করে জরুরি স্বাস্থ্য অবস্থা সর্বদংশনের চিকিৎসার পাশাপাশি অন্যান্য দক্ষতাগুলো শুধু সর্বদংশন না, অন্যান্য বিষয়েও কাজে লাগানো যাবে। প্রকৃতিতে থাকা জীবের সাথে সহ অবস্থানের মাধ্যমে কিভাবে রোগমুক্ত থাকা যায়, এর জন্য বৈশ্বিকভাবে ওয়ান হেলথ অ্যাপ্রোচ বাস্তবায়ন জরুরি বলছেন এই বিশেষজ্ঞ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যানজট সহ নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা 1 ঘন্টা বা আরও বেশি সময় পরও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, এমন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সিলেট বোর্ড বাদে 8 সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অতিবৃষ্টি ও যানজট সহ নানা ভোগান্তির মধ্যে প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে মায়ের আশীর্বাদ। গেল 2 বছরের সব অর্জনের চূড়ান্ত পরীক্ষা দিতে সবারই শেষ সময়ে চোখ বোলানো। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। সিলেট বোর্ড বাদে 10টি শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী 13.5 লাখের বেশি। সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে বের হন। বৃষ্টির কারণে কেন্দ্রে যেতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। যানজটের কারণেও ভোগান্তিতে পড়তে হয় তাদের। বৃষ্টির জন্য খুবই কষ্ট হচ্ছে, বৃষ্টি কাদা এগুলো খুব কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে। অনেক ভালো ছিল, যেমন প্রস্তুতি নিচ্ছি তেমন পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হলে অনেক কষ্ট করে আসছি, বৃষ্টি হচ্ছে সহজ হয়েছে আর পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা দেওয়ার জন্য যেরকম প্রস্তুতি নিয়েছিলাম সেরকম হয়েছে। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই আনাইছে, মোটামুটি ভালোই বলা চলে। যানজট, হ্যাঁ, এখানে যদি এই সাউন্ড না থাকতো তাহলে বৃষ্টিতে বাচ্চাদের অনেক কষ্ট হতো। কলেজ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছিল, স্টুডেন্ট এবং অভিভাবকরা আমরা বাসে এসেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখেই প্রথমবারের মতো পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। নিয়ম হলো পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হয়। তো সেটি আমরা শিথিল করে বলেছি যে পরীক্ষার্থী যখনই কেন্দ্রে আসবে তখনই তাকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দিতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, করোনার ক্ষতি কাটিয়ে আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে ও এইচএসসি এপ্রিলে নেওয়া সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় যে কেন্দ্র রয়েছে কোনো কেন্দ্রেতেই যেন সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কিংবা যারা নীতি নির্ধারণী মহল আছেন তারা যেন কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন না করেন, কারণ এতে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি পোহাতে হয়। একই সঙ্গে যেহেতু বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার সতর্কতা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যানজট এবং জলজট রয়েছে, এ কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডগুলো থেকে বলা হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে যান। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এবারে নিউইয়র্কের টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট। বিশ্বকাপের সব আপডেট নিয়ে নিউইয়র্কের প্যাভিলিয়নে আছেন রাহুল রায়। সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাহুল, বিশ্বকাপ ফাইনাল ও চ্যাম্পিয়ন ভারতকে নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। আসলে ফাইনালের পরে আর কি আপডেট, বিভিন্ন বিষয়ে আসছে। আমরা দেখেছি যে রোহিত শর্মা পিচের যে বালু খেয়ে তিনি ভাইরাল হয়েছেন, আসলে আবেগ থেকে, ভালোবাসা থেকে, এবং তার এই ট্রফিটি খুব প্রয়োজন ছিল। এর আগে 2টি বিশ্বর সেরার মঞ্চে ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। আমরা দেখেছি ম্যাচের পরে হার্দিক পান্ডিয়ার সেই কান্নার দৃশ্য, সেটি আসলে মানে সুখের অশ্রু। আমরা দেখেছি কোহলি এবং আর্শদীপ যে পেসার, তাদের নাচের দৃশ্য, দর্শকদের আবেগঘন দৃশ্য। তবে একটি বিষয় বলতে হবে যে অনেক দিন পরে একজন বোলার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, টুর্নামেন্টে সেরা হচ্ছে সে জাসপ্রীত বুমরা। আসলে সত্যি একজন দারুণ ম্যাচ উইনার এবং তার কালকের ওভারগুলো, বিশেষ করে লাস্ট 2টি ওভারে কিন্তু ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে এনেছে। এই প্রসঙ্গে আমি বলবো যে আজকে মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে। সেখানে
আমাদের ক্রিকেট প্রেমীর একজন কমেন্ট করেছে যে আমাদের এমন দিন কবে আসবে। সত্যি আমি যদি এই ইন্ডিয়ার কথাই বলি, আমরা যখন ছোট তখন দেখতাম যে এমআরএফ পেস ফাউন্ডেশন 1987 সালে এটি গঠিত হয়েছে। ইন্ডিয়া সবসময় ব্যাটিংয়ে ভালো, এমনকি সচিন, রাহুল দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষ্মণদের মতো যখন ব্যাটার ছিল তখনও কিন্তু মানে বোলিং দুর্বলতা বলা হতো, যদিও এই পেস ফাউন্ডেশন থেকেই কিন্তু শ্রীনাথ, জহির খানদের মতো পেসার এসেছে এবং প্রায় 25 বছর ধরে ইন্ডিয়া এই পেস অ্যাটাকটাকে বাড়ানোর জন্য, ভালো পেসার তৈরি করার জন্য তারা কাজ করছে। এখন কিন্তু সেই সুফলটা পাচ্ছে। তো আমি একটু বললাম যে আমাদের ক্রিকেটও নিশ্চয়ই যদি প্রপার প্ল্যানিংয়ে চলে নিশ্চয়ই একদিন সুফল পাবে এবং আমাদের প্রত্যাশা মতো নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট দল একদিন। ধন্যবাদ রাহুল। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজশাহী সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন ও রাজশাহী ৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন শাহরিয়ার আলম। বিক্ষোভে অংশ নেন জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রাজশাহী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেন্টু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজ রহমান সাগর। এবারে নিটোলটাটা কৃষি সংবাদ। চাঁদপুরে অনলাইনে মাছ বিক্রির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৈধ অনলাইন ব্যবসায়ীরা বলছেন তারা ব্যবসা পরিচালনা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। তাদের নাম ভাঙিয়ে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করছেন বেশ কয়েকটি প্রতারক চক্র। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ। প্রায় 15 কিলোমিটার বাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি চরম ঝুঁকিতে পুরো বেড়িবাঁধ। একদিকে জীবন জীবিকা নির্বাহের দুশ্চিন্তা আর অন্যদিকে আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। বাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। এবারে খেলার খবর।